এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সূচনা সবই জানে যে আজ রাতে শেখবাড়ি নববধূকে মুক্ত করার জন্যই তারা এসেছে, কিন্তু অনিকের মা মাহমুদা পারভিন এসবের কিছুই জানে না। অনিক অর্ণব মাকে কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ মা নববধূকে তার বাপের বাড়িতে রেখে দেওয়ার পক্ষেও থাকতে পারে। তাই অনিক অর্ণব মাকে কিছুই জানায়নি। অনিক মাকে নিয়ে এসেছে মূলত চৌধুরী বাড়ির মানুষকে কথাবার্তায় ব্যস্ত করে রাখতে, কারণ অনিকের মা বাবার বাড়ি এলে খুব খোশ গল্পে মেতে থাকেন। যদিও অনিকের নানি এখন শেখ বাড়ির লোকের হাতে বন্দী, তাই অনিকের মায়ের মন খারাপ। এই সময়ে পুত্রবধূ সূচনাকে নিয়ে অনিকের মা কিন্তু বাপের বাড়িতে আসতে চায়নি। বউ নিয়ে নানা লতিফ চৌধুরীকে দেখতে আসবে বলে অনিক খুব করে বায়না ধরেছিল আজ মায়ের কাছে। অর্ণবও ছিল অনিকের পক্ষে। শেষ পর্যন্ত অনিকের মা রাজি হয় পুত্র এবং পুত্রবধূ সূচনাকে নিয়ে বাপের বাড়ি আসতে। নিঝড় রাতে আসবে বউ উদ্ধার করে নিয়ে যেতে। নিঝড় নিরাপত্তার জন্য আজও দলবল নিয়ে আসবে, কিন্তু আজ এক অদ্ভুত বায়না ধরেছে নিঝড়। গতবার চৌধুরী বাড়ি আক্রমণের সময় বন্ধু সুখিন আহত হয়েছিল, না জেনে সুখিনকে ফেলে গিয়েছিল তারা। এবার নিঝড় আর সে ধরনের ভুল করতে চায় না। নিঝড় এবার সাথে করে নিতে চায় ফুফাতো ভাই ডাক্তার সৌরভকে। বউ ফিরিয়ে আনতে গিয়ে কোনো বন্ধু বান্ধব আহত হলে ডাক্তার সৌরভ প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। সৌরভ খুবই ভদ্র ছেলে, জীবনে কোনোদিন কোনো মারামারির অভিযানে যায়নি সৌরভ। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে পাশ করে সদ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছে সৌরভ। নিজ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং হয়েছে বলে সৌরভের পরিচিত আছে ভালো। দিনের বেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করে সন্ধ্যায় স্থানীয় বেসরকারি হসপিটালে চেম্বারও করছে সৌরভ। এই ব্যস্ত ডাক্তার ফুফাতো ভাইকেই আজ সাথে নিতে চায় নিঝড়, কিন্তু ডাক্তার সৌরভ কিছুতেই এসব ঝামেলায় যাবে না। কিন্তু মামাতো ভাই নিঝড় রাগ দেখিয়ে সৌরভকে বলেছে, আজকে যেখানে গিয়ে কারোর অসুস্থতা আমার জন্য বউ ফিরে দিতে আনতে পারি না, তাইলে তুইও দায়ী থাকবি সৌরভ। শেষ পর্যন্ত নিঝড়ের অভিযানের কাছে নতি স্বীকার করেছে সৌরভ। রাজি হয়েছে মামাতো ভাই নিঝড়ের সাথে যেতে। তার মামাতো ভাই নিঝড়ও তো যোগ্যতাই কম নয়। সৌরভের সাথে নিঝড়ের পার্থক্য হলো বেচারা নিঝড় 7 বছর প্রেম করে বিয়ে করেছিল, আর সৌরভ তেমন কোনো প্রেমের ঝামেলায় জড়ায়নি। ওইদিকে তানির সাথে প্রথম 2 বছর প্রেম করেছিল নির্ঝর দেশে থেকেই। এরপরে 5 বছরের জন্য গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করতে লন্ডনে চলে গিয়েছিল। লন্ডনে বসেও মোবাইল ফোনে তানির সাথে প্রেম টিকিয়ে রেখেছিল নির্ঝর। দূরে থাকলেও তাদের প্রেমের কোনো অবনতি হয়নি। 5 বছর লন্ডনে থাকা অবস্থায় মাত্র 2বারই কিছুদিনের জন্য দেশে এসেছিল নির্ঝর। তখন আবার তানির সাথে নিত্য দেখা করে প্রেম সাগরে নিজেকে ভাসিয়ে রেখেছিল নির্ঝর। নির্ঝরের মামা হচ্ছেন একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান। লন্ডন থেকে লেখাপড়া কমপ্লিট করে এসে মামার বেসরকারি ব্যাংকে চাকরি নিয়েছিল নির্ঝর। হাজার নারীর চোখের ঘুম কেড়ে নেওয়ার মতো সুদর্শন পুরুষ এই নির্ঝর, কিন্তু নির্ঝরের ঘুম কেড়ে নিয়েছিল একজন, সে তার প্রিয়তমা তানি। নির্ঝর চাকরিতে যোগদান করার কিছুদিন পরেই বিয়ের আয়োজন করেছিল তার প্রেয়সী তানির সাথে, কিন্তু বিয়ে করে বউ নিয়ে এসেই তো ঘটে গেল এই দুর্ঘটনা। ওইদিকে নাতবউ সূচনা আসায় লতিফ চৌধুরী বাড়িতে ভালো রান্নাবান্নার আদেশ দিয়েছেন। স্ত্রী নূরজাহানের বন্দী হওয়ার ইস্যু নিয়ে সূচনার সাথে কাউকে আলোচনা করতে নিষেধ করেছেন লতিফ চৌধুরী। মেহমানকে মেহমানের চোখে দেখারই আদেশ দিয়েছেন চৌধুরী সাহেব। সূচনা ফাঁকে গিয়ে দেখা করেছে ভাইয়ের বউ সুলতানা তানির সাথে। আজ রাতে মুক্ত করার ব্যাপারে সব প্ল্যান জানিয়েছে সে তানিকে। তাকে বলেছে ডিনারে কোন কোন খাবার পরিহার করতে হবে সে সম্পর্কেও, কারণ অনেক মাংস জাতীয় খাবার এবং পায়েসে ঘুমের ওষুধ মিশিয়েছে। চৌধুরী পরিবার মাংস এবং পায়েস খেতে পছন্দ করে, তাই মাংসের আইটেমগুলো এবং পায়েসই অনেক কৌশলে ঘুমের ওষুধ মিশিয়েছে। তানিকে সূচনা হুঁশিয়ার করে দিয়েছে মাংসের আইটেম এবং পায়েস এড়িয়ে যাওয়ার ব্যাপারে। লতিফ চৌধুরীর স্ত্রী কিডন্যাপ হওয়ার পর থেকে তানিকে আর চৌধুরী সাহেবের পাশের রুমে রাখা হয় না। তানি রাকিবের বোন চাঁদোয়ার সাথে ওই রুমেই থাকে। চাঁদোয়ার সাথে থাকতে সমস্যা হয় না তানির, কারণ রাকিবকে যতটা খারাপ মনে হয় চাঁদোয়াকে ঠিক ততটাই ভালো মনে হয় তানির কাছে। আজ আবার চাঁদোয়ার জ্বর উঠেছে। জ্বরের ঘরে একরকম অবচেতন অবস্থায় পড়ে আছে চাঁদোয়া, তাই বারান্দায় নিয়ে গিয়ে তানিকে সব ভালো করে বুঝিয়ে দেওয়ার সুযোগও পেয়েছে সূচনা। রাত প্রায় 11টা। অর্ণব অবস্থান করছে লহরীদের থানায়।
বাংলাদেশ কাস্টমস কর্মরত লহরীদের থানার সেই দুজন কলিগ সাথে নিয়েছে অর্ণব, যেন পথ চিনিয়ে নানির বন্দিশালায় তাকে নিয়ে যেতে পারে। অর্ণব আরও সাথে নিয়েছে নিজের বিশ্বস্ত সহকারী সিপাহীকে, সাথে আছে যে কোনো তালা খুলে ফেলতে পারে এমন একজন লোকও। শেখ বংশের লোকদের বাড়ি এই থানা শহরে, কিন্তু পূর্বপুরুষেরা জমিদার থাকায় এলাকায় অনেক জায়গায় তাদের জমি ছড়িয়ে ছিটিয়ে আছে। শেখদের এমনই একটি জমি আছে নদীর ওপারে, সেখানে একটি ছোট্ট ঘরে নির্ঝর বন্দী করে রেখেছে অর্ণবের নানিকে। নদী পাড়ি দিয়ে অর্ণবকে যেতে হবে নানিকে মুক্ত করতে। কিছুক্ষণ পরেই অর্ণব স্পিড বোটে করে যাবে নদীর ওপারে। স্পিড বোট নদীর তীরে রেডি হয়ে আছে অর্ণবের জন্যই। অর্ণবের সিপাহীরা সরকারি ইউনিফর্মের পরে এসেছে, ইচ্ছে করে অফিসিয়াল সিপাহী ড্রেস পরে এসেছে সে, কারণ সিপাহী যায় তার অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসি অর্ণব স্যারকে পুরোপুরি নিরাপত্তা দিতে। আজ রাতে তার অর্ণব স্যারের কোনো সমস্যা হয়ে যেতে পারে, এমন ভেবেই সিপাহী অফিসিয়াল ইউনিফর্ম পরে এসেছে, যেন সাধারণ মানুষ দেখলেও বিনা কারণে তাদের বিরক্ত করতে না আসে। এই মুহূর্তে অর্ণব তার সহযোগীদের একটি রেস্টুরেন্টে বসিয়ে নাস্তা করাচ্ছে। নাস্তা শেষে একজনকে একটি মোটা রশি কিনতে পাঠাবে, ভুলে আজ তাতে রশি কেনা হয়নি। এদিকে রাতে লহরী নিজের রুমে ওয়াল ঘড়ির ইচ্ছে করে নষ্ট করে রেখেছে। এবার রাতে সময় দেখার বাহানায় মায়ের মোবাইল নিয়ে এসেছে নিজের কাছে। চৌধুরী বাড়িতে ডিনারের সময় নিজের স্ত্রী, মা এবং শেখ বাড়ির নববধূ সুলতানা তানিকে খাবার সার্ভ করে দিয়েছিল অনিক। মায়ের হাই প্রেশার, ডায়াবেটিস আছে, এই অজুহাতে মাকে মাংসের আইটেম এবং পায়েস আজ খেতে দেয়নি অনিক। ডিনার শেষে সূচনা এবং মাকে নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনিক, কারণ সূচনার দায়িত্ব ছিল তানিকে সব নির্দেশনা দেওয়া। সে দায়িত্ব সূচনা অলরেডি পালন করে ফেলেছে। এবার অনিক বসে গল্প করছে নানা লতিফ চৌধুরীর সাথে। খাবারে ঘুমের ওষুধ মেশানোই কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়বে। চৌধুরী বাড়ির সবাইকে ইলেকট্রিশিয়ান খবর দিয়ে রেখেছে অনিক। সবাই ঘুমিয়ে পড়লেই অনিক ইলেকট্রিশিয়ানকে ডাকবে, সে এসে বিদ্যুতের লাইন কেটে দেবে। অনিক অন্ধকারে তানিকে মুক্ত করে নিয়ে যাবে, কারণ অনিক চায় না কোনো ক্যামেরায় প্রমাণ থাকুক যে নববধূকে নানা বাড়ি থেকে সে নিজেই মুক্ত করেছে। অনিকের প্ল্যান হচ্ছে সে চৌধুরী বাড়ি থেকে অন্ধকারে দূরে গিয়ে দাঁড়াবে, আর সূচনা তানিকে নির্দেশ দিয়ে গেছে অন্ধকার হলে সেখানে অনিকের কাছে পৌঁছে যেতে। লহরী শুয়ে শুয়ে ছটফট করছে অর্ণবের সাথে কোনোভাবে যোগাযোগ করার জন্য। অর্ণবের সাথে খুব ভাব বিনিময় করতে ইচ্ছে করছে আজ লহরীর। অর্ণবের সাথে প্রেম করার জন্যই তো মায়ের কাছ থেকে বাহানা করে মোবাইল নিয়ে এসেছে লহরী। এখন প্রেম না করে সে থাকবে কি করে? তাই লহরী এবার অর্ণবকে টেক্সট দিয়েছে, মায়ের মোবাইলটা আমার কাছে এনে রেখেছি, তবে কথা বলা যাবে না, পাছে কেউ শুনে ফেলতে পারে, আর চ্যাটিং করা যাবে। অর্ণব টেক্সট সিন করে লহরীকে রিপ্লাই দিয়েছে। তাই নাকি? তা এখন কি করছে আমার ম্যাডাম ভোলাওয়ালা? আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ম্যাডাম এত অপেক্ষা করে আমার জন্য? আপনার জন্যই তো অপেক্ষা করব, আমার আর আছে কে? তুমি কিন্তু আমায় পাগল করে দিচ্ছ লহরী। এমন পাগল প্রেমিক বেয়াই তো আমার দরকার। তা বেআইন সাহেবা, আপনি কিন্তু আমায় ঠকিয়েছেন। এখনো আই লাভ ইউ বলেননি কিন্তু আমায়। আমি তো মুখে বলতে পারবো না। তাহলে লিখে দিন তো ম্যাডাম, আজ তো শুধু টেক্সটই চলবে। আই লাভ ইউ লিখে টেক্সট করুন তো আমায়। খুব শখ হয়েছে নাকি আই লাভ ইউ শোনার জন্য? আমার পাওনা আদায় করার শখ আমার থাকবে না? দিন তো, আমার পাওনা মিটিয়ে দিন। লহরী কিছুক্ষণ টেক্সট দেওয়া বন্ধ করে রেখেছে। লহরীকে টেক্সট করতে না দেখে অর্ণব টেক্সট করছে। কি হলো ম্যাডাম, পাওনা চাইতেই পালিয়ে গেলেন নাকি? লহরী আজ আর অন্য কোনো রিপ্লাই দেয়নি, অর্ণবকে ডিরেক্ট টেক্সট দিয়ে দিয়েছে। আই লাভ ইউ। অর্ণব আর জীবনের সবচেয়ে বেশি খুশি। ওইদিকে লহরী ফোন বন্ধ করে বসে আছে। আজ ভীষণ লজ্জা লাগছে লহরীর। এত লজ্জা কেন লাগছে আজ লহরীর? লজ্জায় লহরী আজ আর কোনো টেক্সটই দেবে না অর্ণবকে। লহরী শপথ নিয়েছে আজ রাতে আর ফোন অনই করবে না সে। কিন্তু এ শপথ কতক্ষণের? বেচারি যে প্রেমে পড়েছে এখন। কিছুক্ষণের মধ্যেই ফোন অন করে দিয়েছে লহরী। ফোন নিয়ে লহরী দেখছে অর্ণব দুটো টেক্সট করেছে তাকে। প্রণয়ের এক ভুবন সাজাতে চাই আমি তোমায় নিয়ে, সে ভুবনে জড়িয়ে রেখো আমায় ভালোবাসায়, তোমার ভালোবাসার পরশে আমি হারাতে চাই এই আমায়। তুমি আমায় দিয়েছ মুগ্ধতা, আজ নেই কোনো মৌনতা, ভুলে গেছি আমি সব নিঃসঙ্গতা, ফেলে এসেছি সব নির্জনতা, তোমায় নিয়ে এই জীবনে পেতে চাই পূর্ণতা। অর্ণবের টেক্সট দেখে দুরু দুরু কাঁপছে লহরীর উড়ু উড়ু মন। লহরী আজ আর কিছু লিখতে চায় না, কিন্তু একটি কথা যে না লিখলেই নয়, খুব দরকারি কথা যে এটা, তাই লহরী টেক্সট দিয়েছে।
কাল সকালে রাজশাহী যাচ্ছি। পরশু রাজশাহী শহরের আমার এক বান্ধবীর বিয়ে। এরপরেই আমাদের ব্যাচের ক্লাসও শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আগামীকালই কিন্তু আমি ফোন কিনছি। অর্ণব রিপ্লাই দিয়েছে। সাবধানে যেও, ফোন কিনে আমায় কল দিও। বান্ধবীর বিয়েতে গিয়ে আবার আমায় ভুলে যেও না। যদি ভুলে যাই? তোমার পাঠানো আই লাভ ইউ কিন্তু আমি দলিল করে রেখে দিয়েছি। আমায় ভুলে গেলে এর দলিল দেখিয়ে নিয়ে আসবো তোমায়। দলিল লাগবে না, আমায় নিয়ে কোনোদিন ভয়ও পাবেন না। আপনাকে ক্ষণিকের জন্য জীবনে আমি কখনো ভুলব না। আই লাভ ইউ মাই ডার্লিং। অর্ণব কিন্তু লহরীকে বলেনি যে সে লহরীদের থানায় আছে, এখানে এসেছে সে নানিকে উদ্ধার করতে। অর্ণব নানিকে উদ্ধার করে দেওয়ার শপথ করেই তো চৌধুরী বাড়ি থেকে সেদিন ছাড়িয়ে এনেছিল লহরীকে। অর্ণব এখন স্পিড বোর্ডে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই সে মুক্ত করবে নানি নূরজাহান চৌধুরীকে। ঘুমিয়ে পড়েছে পুরো চৌধুরী বাড়ি। খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে সফল হয়েছে অনেক। অনেক আগেই তো ডেকে রেখেছিল ইলেকট্রিশিয়ানকে, এখন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। অন্ধকারে অনেক গিয়ে দাঁড়িয়েছে চৌধুরী বাড়ির মোড়ে। নববধূ তানিও বের হয়ে এসেছে অনেকের কাছে। অনেক তানিকে নিয়ে রওনা করেছে কেতুপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। সেখানে নির্ঝরের আসার কথা তানিকে ফিরিয়ে নিতে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে এখন। নীরবতা, নিস্তব্ধতা, নির্জনতা আর শূন্যতা বিরাজ করছে চারিদিকে। চারিদিক শূন্য হয়ে এলেও জনশূন্য নেই এই রেল স্টেশন। অনেকেই অপেক্ষমান আছেন এখানে। রেল স্টেশনে শূন্যতা না থাকলেও শূন্যতা আছে এখানে অপেক্ষমান একজনের হৃদয়ে। সে হৃদয় যে আর কারো নয়, শেখ বাড়ি চুরি হয়ে যা নববধূ তানির হৃদয় আজ স্বামীর জন্য শূন্য হয়ে আছে। অনেক তানিকে নিয়ে বসে আছে কেতুপুর রেল স্টেশনে। নির্ঝরের জন্য অপেক্ষা করছে তারা। নির্ঝর ঠিকই এসেছে, কিন্তু রেল স্টেশনে নয়। দুটো সুইট বোর্ড নিয়ে নৌপথে নির্ঝর এসেছে চৌধুরী বাড়িতে। এই চৌধুরী বাড়িতে আজ আরও নেই। পুরো চৌধুরী বাড়ি যেন আজ ঘুমিয়ে আছে। অনেক নিজ দায়িত্বে বাড়ির কেয়ারটেকার দারোয়ান সবাইকে গিয়ে খাবার দিয়ে এসেছিল রাতে, তাই এরাও আজ ঘুমাচ্ছে অচেতন হয়ে। এদিকে চৌধুরী বাড়ি এসে নির্ঝর টানি টানি করে ডেকে যাচ্ছে, কিন্তু তানিকে কোথাও খুঁজে পাচ্ছে না সে। চৌধুরী বাড়ির কিছু কিছু রুমের দরজা লক করা, আবার কিছু কিছু মানুষ রুমের দরজা খুলেই ঘুমাচ্ছে আজ। এই যেমন লতিফ চৌধুরী এবং রাকিব দরজা খুলেই ঘুমাচ্ছে। আর চাঁদোয়ার রুমেরও দরজা লক করা নেই, কিন্তু দরজা এমনভাবে চাপ দিয়ে রাখা যে নির্ঝরের দলবল ভেবেছিল চাঁদোয়ার রুম ভেতর থেকে লক করা। চৌধুরী বাড়ি ঘোরানো বিশাল বারান্দায় গিয়ে যেসব রুমের দরজা আটকানো আছে সেসব রুমের গ্লাসের জানলা ঝাঁকি দিয়ে খুলে ফেলেছে নির্ঝর। ভেতরে লাইট দিয়ে নির্ঝর চেক করছে ওইসব রুমে তানি আছে কিনা। নাম ধরে নির্ঝর ডেকেছে তানিকে, কিন্তু কোনো রুমেই তানিকে পাওয়া যাচ্ছে না। নির্ঝরের এখন মনে হচ্ছে বাড়ির কোনো রুমেই তানি নেই। নিচের বাড়ির কমন ওয়াশরুমগুলোতেও চেক করেছে। বারান্দায় গিয়ে আবারও লক করা রুমের জানলা দিয়ে যেসব রুমে অ্যাটাচড ওয়াশরুম আছে সেই সব রুমের জানলায় দাঁড়িয়ে তানিকে ডেকেছে, কিন্তু তানির কোনো সাড়া পাওয়া যায়নি। এবার নির্ঝর গিয়েছে লতিফ চৌধুরীর রুমে। বউকে না পেয়ে নির্ঝর আজ মেরেই ফেলবে ঘুমন্ত লতিফ চৌধুরীকে। নির্ঝর ছুরি দিয়ে কোপাতে যাচ্ছিল ঘুমন্ত লতিফ চৌধুরীকে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে নির্ঝরের ফুফাতো ভাই ডাক্তার শেখ সৌরভ। সে ভাই নির্ঝরকে কোপাকুপি করতে দেবে না। সৌরভ আর নির্ঝর দৈহিক উচ্চতা এবং গঠনে প্রায় একই রকম, শক্তিতে হয়তো কাছাকাছি দুজন, তাই নির্ঝরও পেরে উঠছে না সৌরভের সাথে। সৌরভের সাথে না পেরে নির্ঝর এখন আর কোপাবে না চৌধুরী সাহেবকে। নির্ঝর এবার পেটাবে ঘুমন্ত লতিফ চৌধুরীকে, কিন্তু এবারও সৌরভ জাপটে ধরেছে নির্ঝরকে। জাপটে ধরে সৌরভ নির্ঝরকে বোঝাচ্ছে ঘুমন্ত বৃদ্ধকে মারলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। ঘুমন্ত অবস্থায় লতিফ চৌধুরী মার খেয়ে মৃত্যুবরণও করতে পারে। ডাক্তার সৌরভ এটা কিছুতেই হতে দেবে না। নির্ঝরও ছাড়াতে পারছে না সৌরভকে। নীলাভ বাদামি চোখ, পাতলা নাক আর খুব ফর্সা গায়ের রঙে সৌরভও যেন দেখতে রাজপুত্রের মতো। চুলগুলো কালো না হয়ে বাদামি হলে হয়তো সৌরভকে দেখতে স্প্রিন জোসিম অফ বেলজিয়ামের মতো সুদর্শন লাগতো। চৌধুরী বাড়ির মাহমুদ চৌধুরী নবাবজাদি সুন্দরী নববধূ রেখে দিয়েছিল শেখ বাড়িতে। সে নবাবজাদির নববধূর ঘরের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই হয়েছে সুন্দর। সৌরভ কেন সুন্দর হবে না? নবাবজাদি নববধূর মেয়ের ঘরের নাতি নাতনি সৌরভ আর শৌর্য হয়েছে ভীষণ সুন্দর। যাই হোক, লতিফ চৌধুরীকে মারতে না পেরে নির্ঝর গিয়েছে রাকিবের রুমে। রাকিবকে সজাগ করে তানি কোথায় সেটা জানতে চাইবে নির্ঝর, কিন্তু রাকিবকে না মেরে ডেকে ডেকে সজাগ করতে হবে। এটা হচ্ছে ডাক্তার সৌরভের উপদেশ। ঘুমন্ত মানুষকে পিটিয়ে ঘুম থেকে ওঠাতে সৌরভ দেবে না, কোনো মারামারিও আজ করতে দেবে না সৌরভ।
সে মামাতো ভাই নির্ঝরকে বাধা দিয়ে যাচ্ছে। ঘুমন্ত মানুষকে মারলে এই সমস্যা হতে পারে, সেই সমস্যা হতে পারে, এসব নির্ঝরকে বোঝাচ্ছে সৌরভ। নির্ঝরকে কোনো প্রতিশোধই নিতে দিচ্ছে না ডাক্তার সৌরভ। শেষ পর্যন্ত নির্ঝর বিরক্ত হয়ে চিৎকার দিয়ে সৌরভকে বলছে, ভাই তোর আর এখানে থাকা লাগবে না, তুই চলে যা আমার সামনে থেকে, গিয়ে স্পিড বোটে তুই বসে থাক, এখান থেকে তুই আমাকে ডিস্টার্ব করিস না তো। ফুফাতো ভাই সৌরভ কোনোভাবেই নির্ঝরকে অপরাধ করতে দেবে না। সৌরভও যাওয়ার আগে নির্ঝরকে বলে গিয়েছে, দক্ষ, তুই এখানে বউ নিয়ে এসেছিস, মারপিট করতে আসিস নে। মাথা গরম করে মারপিট করে নিজের ভবিষ্যতের ক্ষতি করিস না তুই। অপরাধ করলেও বউ খুঁজে পেয়েও তোর কোনো লাভ হবে না। বউ ছাড়াই গিয়ে থাকতে হবে তোকে লাল দানানে। সৌরভ চলে গেছে নির্ঝরের সামনে থেকে। হয়তো স্পিড বোটে ফিরে যাবার উদ্দেশ্যেই রওনা করেছিল সৌরভ। এদিকে নির্ঝর এক লাথি দিয়ে ঘুমন্ত রাকিবকে খাট থেকে ফেলে দিয়েছে। লাথি খেয়ে ঘুমন্ত রাকিব চোখ খুলে তাকিয়েছে। কিছুটা চেতনাও ফিরেছে রাকিবের। নির্ঝর রাকিবকে জিজ্ঞেস করছে, আমার বউ কই রে শালা? রাকিব ঘুমু ঘুমু চোখে বলছে, বাড়িতেই আছে। এরপরে রাকিব আবার ঘুমিয়ে পড়েছে। কিন্তু নির্ঝর তো বাড়ির কোথাও তানিকে খুঁজে পায়নি। রাকিব মিথ্যে বলেছে ভেবে নির্ঝর রাকিবকে আরও কয়েকটা লাথি দিয়েছে। প্রতিবারই রাকিব চোখ খুলে তাকিয়েছে। কিছুটা চেতনাও ফিরেছে রাকিবের। কিন্তু গুম গুম ভাব থাকায় কিছুই করতে পারেনি রাকিব। নির্ঝরও রাকিবকে খুব বেশি মারেনি, কারণ সৌরভের বলে যাওয়া শেষ কথাগুলো নির্ঝরের মগজে এসে লেগেছে। তাই চৌধুরী বাড়ির কাউকেই আর মারেনি নির্ঝর। নির্ঝর ভাবছে তানিকে হয়তো রাতে বাড়ির বাইরে নিয়ে রাখা হয়েছে, তাই নির্ঝর পরবর্তীতে আবার আক্রমণ করবে ভেবে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছে। দুটো স্পিড বোট থাকায় নির্ঝর ভেবেছে সৌরভ অন্য স্পিড বোটে আছে, তাই কাউকে কিছু জিজ্ঞেস না করেই বাড়ির উদ্দেশ্যে নৌপথে রওনা করেছে নির্ঝর। এদিকে বাসা থেকে সূচনা কল দিয়েছে তানিকে। অনিকের মা নাকি ঘুমের মধ্যে নাকি দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠেছে। বুক ধরফর করে উত্তেজনায় বমি করে ভাসিয়ে দিচ্ছে অনিকের মা। অনেকের হয়তো বাসায় ফিরে আসতে হবে, তাই অনেক কল দেবে শাশুড়ির কাছে। নির্ঝর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা করেছে কিনা সেটা জানতে চাইবে অনিক। কিন্তু শাশুড়িকে ফোন দিলে ফোন রিসিভ করে লহরী, কারণ ফোন ছিল লহরীর কাছে। অনিক তার শাশুড়ির কাছে ফোন দিয়ে যেতে বলে লহরীকে। লহরী ফোন নিয়ে যায় তার মায়ের কাছে। অনেক শাশুড়িকে জিজ্ঞেস করে, নির্ঝর ভাইকে বলেছিলেন কেতুপুর রেল স্টেশনে আসতে। অনিকের শাশুড়ি জানায়, নির্ঝরের সাথে দেখা হয়নি আমার, আমি তো ওর মাকে বারবার বলে রেখেছিলাম। তবে নির্ঝর সম্ভবত বউ আনতেই গিয়েছে, কারণ নির্ঝর রাতে এখনো বাড়ি আসেনি। অনেক শাশুড়িকে বলছে, কিন্তু রেল স্টেশনে তো আসেনি নির্ঝর ভাই। আচ্ছা, আমি নির্ঝরের মাকে জিজ্ঞাসা করছি, তুমি লাইনেই থাকো অনিক। অনেক ফোনের লাইনে থাকে। লহরীর মা অনেক ডাকাডাকি করে নির্ঝরের মাকে, কিন্তু নির্ঝরের মা কোনো সাড়া দেয় না। অনেক ওপাশ থেকে সবই শুনতে পায়। লহরীর মা অনিককে বলে, ভাবি তো সজাগ হচ্ছে না অনিক। অনেক সালাম দিয়ে ফোন রেখে দেয়। স্টেশনে পড়ে গিয়েছে অনিক। টেনশনে পড়ে গিয়েছে অনিক। হঠাৎ করে একটি ট্রেন এসে থামে রেল স্টেশনে। সে ট্রেন থেকে নামে লতিফ চৌধুরীর ছেলে, ঘরের নাতি রিফাত চৌধুরী। অনেক কিন্তু রিফাতকে দেখতে পায় না। ওদিকে চৌধুরী বাড়ির সিঁড়ি থেকে নামার সময় সৌরভ খেয়াল করেছে কি একজন তাকে দেখে অন্ধকারে দৌড় দিতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। ঘটনা বোঝার জন্য সৌরভ মোবাইলে লাইট অন করে। সৌরভ দেখতে পায় সাদা ড্রেস পরিহিত একজন মেয়ে ফ্লোরে পিছলে পড়ে গেছে। সৌরভ মেয়েটাকে উঠতে সাহায্য করার জন্য এগিয়ে যেতে থাকে। মেয়েটা ফ্লোর থেকে ওঠার চেষ্টা করে। মধ্যরাতে একজন অচেনা পুরুষকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে মেয়ে ভয়ে সেখানে জ্ঞান হারায়। এ মেয়ে আর কেউ নয়, পুলিশ অফিসারের একমাত্র মেয়ে চাঁদোয়াই জ্ঞান হারিয়েছে সৌরভকে দেখে। এদিকে সৌরভ কাছে গিয়ে ঘটনা বোঝার চেষ্টা করে। মেয়েটার কাছে গিয়ে সৌরভ বুঝতে পারে যে মেয়েটা জ্ঞান হারিয়েছে। ডাক্তার হয়ে একজন মানুষকে এভাবে পড়ে থাকতে দেখে তো আর এড়িয়ে যাওয়া যায় না। আসলে জ্বরের ঘোরে থাকায় চাঁদোয়া রাতে খাবার খায়নি। চাঁদোয়ার মা মেয়ের জন্য রাতে রুমে খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু জ্বরের কারণে চাঁদোয়া কিছু ছুঁয়েও দেখেনি। আর চাঁদোয়ার মায়ের তাড়াতাড়ি ঘুম চলে আসায় সে নিজেও আর মেয়ের খোঁজ নিতে আসতে পারেনি। রাতে ঘুম ভাঙতে চাঁদোয়া খেয়াল করে যে পাশে তানি নেই। পুরো বাড়িও অন্ধকার। আর কিছু পুরুষ লোকের গলার আওয়াজও শুনতে পায় চাঁদোয়া। হলুদ ফর্সা গায়ের রঙে কোকড়া চুল, কাজল কালো চোখ, কালো ভ্রু আর চাঁদের মতো গোলাকৃত মুখের সুন্দরী চাঁদোয়া যেন মুহূর্তে ভয় পেয়ে যায়। এক লাফে
উঠে রুমের দরজা চেক করে দরজা লক করে দেয় চাঁদোয়া। এরপর বিছানায় গিয়ে একদম মরা লাশের মতো চুপটি করে শুয়েছিল চাঁদোয়া। কিন্তু পুলিশ অফিসারের মেয়ে বলে কথা। কিছুক্ষণ পরেই উঠে বাড়িতে কি ঘটছে সেটা চুপি চুপি বোঝার চেষ্টা করে চাঁদোয়া। মাত্রই রুম থেকে বের হয়েছিল সে, আর এর মধ্যেই অন্ধকারে পুরুষ লোক দেখে জ্ঞানও হারিয়েছে বেচারি। যাই হোক, ডাক্তার সৌরভ তার ডাক্তারি সরঞ্জামের কিছুই এ বাড়িতে নিয়ে আসেনি। নদী কাছে হওয়ায় সব রেখে এসেছে স্পিড বোটে। তাই নিরুপায় হয়ে সৌরভ হাত দিয়েই প্রথমে চাঁদোয়ার পালস চেক করার চেষ্টা করে। এরপর গায়ের তাপমাত্রা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কপালে হাত দিয়ে বুঝতে পারে যে মেয়েটার গায়ে প্রচণ্ড জ্বর। জ্বরে আক্রান্ত অজ্ঞান মানুষটাকে কিছুতেই ফিরে যেতে পারছিল না ডাক্তার সাহেব। সে তখনই চাঁদোয়াকে কোলে করে ফ্লোর থেকে উঠে বিছানায় শুয়ে দেয়। এরপরে শুরু করে জ্ঞান ফেরানোর প্রক্রিয়া। প্রায় 10-12 মিনিট ধরে চেষ্টা করেও চাঁদোয়ার জ্ঞান ফেরাতে পারছিল না সৌরভ। ওইদিকে নির্ঝর যে দলবল নিয়ে বের হয়ে গেছে সে খেয়াল সৌরভের নেই, আর নির্ঝর ভেবেছে সৌরভ হয়তো অন্য স্পিড বোর্ডেই আছে। এদিকে রেল স্টেশনে নির্ঝরের জন্য অপেক্ষা করছিল অনিক আর তানি। স্টেশনে নেমে যাওয়া ট্রেন থেকে রিবা চৌধুরীকে নামতে দেখে ফেলে তানি। মুহূর্তে তানি ওড়না দিয়ে মুখ ঢেকে পাশে ফিরে যায় এবং অনিককে এক ধাক্কায় বেঞ্চ থেকে নিচে ফেলে দেয়। অনিক পড়ে গিয়ে তানির দিকে তাকাতে তানি বলে ওঠে, রিফাত ট্রেন থেকে নামছে। অনিকও সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়। অনিকও সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলে। রিফাত চলে গিয়েছে, কিন্তু অনেক চিন্তা করছে বাড়ি গিয়ে যখন রিফাত পুরো বাড়ি অন্ধকার দেখবে তখন কিছু একটা ঘটেছে এমন সন্দেহ করবে। তখনই সব ঠিক আছে কিনা চেক করবে। যখন দেখবে তারই নেই তখন প্রথমেই আশেপাশের সব বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন খোঁজ করবে রিফাত। সেক্ষেত্রে নির্ঝরে তানিকে নিতে আসতে দেরি হলে রিফাত রেল স্টেশনে খোঁজ করিয়ে তানিকে বের করে ফেলবে। তাই অনেক সিদ্ধান্ত নিয়েছে তানিকে আজ রাতে নিজ বাড়িতে নিয়ে রাখবে। ওইদিকে অন্য স্পিডবোটে নদীর ওপারে চর এলাকার কাছাকাছি চলে এসেছে। এই চর এলাকার অর্ধেকের বেশি জমি শেখদের। শেখ বংশের কেউ এখানে থাকে না। নদী ভাঙনে দুস্থ হয়েছে এমন কিছু গরিব পরিবারকে এখানে নিজেদের জমিতে থাকতে দিয়েছে শেখেরা। বিনিময়ে তারা শেখদের জমি দেখাশোনা করে। এখানে শেখরা একটি মসজিদও নির্মাণ করে দিয়েছে। সে মসজিদে আজান দেওয়ার জন্য মাইকের ব্যবস্থাও করে দিয়েছে শেখেরা। এখানে এলে নিজেদের বিশ্রামের জন্য ছোট একটি ঘর তৈরি করে রেখেছে শেখ বাড়ির লোকেরা। সে ঘরে বন্দি রাখা হয়েছে অর্ণবের নানিকে। পার্শ্ববর্তী 2-3 ঘরের পুরুষ লোককে দায়িত্ব দেওয়া হয়েছে পালা করে রাতে এই ছোট ঘরটি পাহারা দেওয়ার জন্য। একজন বসে এই মুহূর্তে পাহারা দিচ্ছে সেই ছোট ঘরটি। কিছুদিন আগে এই চর এলাকায় ডাকাতি হয়েছিল। ডাকাতরা নৌপথে ট্রলার নিয়ে ডাকাতি করতে এসেছিল। তারা শুধু ডাকাতি করেই ক্ষান্ত হয়নি, মেয়েদের সম্মানহানি করার চেষ্টা করেছিল। তখন সেখানে থানা পুলিশ করেও নৌপথে কারা ডাকাতি করতে এসেছিল সেটা বের করতে পারেনি। এই মুহূর্তে অর্ণবের স্পিড বোট এসে চর এলাকায় থেমেছে। স্পিড বোট থেকে নদীর তীরে নামতে বেশ কষ্ট। তাড়াতাড়ি নামতে গিয়ে অসাবধানতার কারণে অর্ণবের ইউনিফর্ম সিপাহী নদীতে পড়ে গেছে। নদীর পানিতে সম্পূর্ণ শরীর ভিজে গেছে সিপাহীর। ভেজা ইউনিফর্ম খুলে সিপাহী অবশেষে শুধু ভেজা শার্ট প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে রেখেছে। যাই হোক, অর্ণব দলবল নিয়ে যাচ্ছে নদীর বন্দিশালার দিকে। এগিয়ে যাচ্ছে নানির বন্দিশালার দিকে। সিপাহী অতি উৎসাহ সবার আগে এগিয়ে গিয়েছে সেই ছোট ঘরের দিকে। কিন্তু পাহারাদার লোকেরা টর্চের আলো দিয়ে ভেজা কাপড়ে শার্ট প্যান্ট পরা সিপাহীকে দেখেছে। সেই সাথে দেখেছে পেছনের আরও কয়েকজন অপরিচিত পুরুষ লোককে। এবার পাহারাদার ডাকাত এসেছে ভেবে চিৎকার করে দৌড় দিয়েছে। চিৎকার করতে করতে দৌড়ে মসজিদে চলে গিয়েছে পাহারাদাররা। সেখানে গিয়ে মসজিদের মাইকে সে ঘোষণা দিয়ে দিয়েছে, আমাগো এলাকায় ডাকাত আইছে। শেখ শুভগ দোলনের সামনে ডাকাত আইছে। লুচ্চার ডাকাইতো আছে। ভাইয়ারা সবাই ডাকাইতে মারতে বাইর হয়ে আইন, আর মা বোনেরা বাড়িতে সাবধানে থাকেন। তালা ভাঙতে পারে যে লোকটা সে ছোট্ট ঘরে তালার কাছে যেতেও পারেনি এখনো। তার আগে চর এলাকার লোকেরা লাঠিসোঁটা দা কুড়াল নিয়ে অর্ণবদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। চরের লোকেরা আজ মেরেই ফেলবে অর্ণবদের। এদিকে একরাশ হতাশা আর যন্ত্রণা নিয়ে নির্ঝর বাড়ি ফিরে এসেছে। এই হতাশা এই যন্ত্রণা যেন নির্ঝরের জীবন থেকে শেষ হবার নয়। বাড়ি ফিরে এসে নির্ঝর বুঝতে পেরেছে যে সৌরভ এখনও বাড়ি ফেরেনি। ওইদিকে নির্ঝরের আওয়াজ পেয়ে নির্ঝরের মা নিরালা বেগম এবং লহরীর মা লাইলা বিলকিস দুজনেই রুম থেকে বের হয়ে আসে। এসে লহরীর মা লাইলা বিলকিস নির্ঝরকে জিজ্ঞেস করে, কিরে তোর বউ কই?
বউ নিয়ে আসস নাই? অনেক তো তানিরে নিয়া কেতপুর রেল স্টেশনে বসে আছে, দেখা হয় নাই তোর সাথে ওদের? নির্ঝর চরম অবাক হয় লাহরীর মাকে জিজ্ঞেস করছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।